ওয়েলকাম টু দ্য বিলাস শো। আমরা আজকে পেয়েছি সত্যব্রত দাস মহাশয়কে। এই সত্যব্রত দাস শ্যামপুরের পুতুল নাচের ইতিকথার নায়ক। কেমন আছেন আপনার পুতুলেরা? পুতুল তো পুতুল নাচের পুতুল আলাদা জিনিস, আর এমনি পুতুল আলাদা জিনিস। তবে পুতুল নাচের পুতুলের ক্ষেত্রে নাটক অনুযায়ী তাদেরকে তৈরি করে নিই। মানে তারা কি সুখে আছে মনে হয় পুতুলেরা সেটা এই 2026-এ দাঁড়িয়ে? না, সেটা বলা যাবে না যে কখন যে দুর্দিন আসবে, কখন সুদিন আসবে, এটা কোনো যে বিবর্তন বা আধুনিকতার চাপে কিছু নষ্ট হয়ে যাচ্ছে এমন কোনো কথা নেই। এমন কোনো কথা নেই। না, আপনি যে ধারণা নিয়ে পুতুল নাচটা শুরু করেছিলেন 2026, মানে একদম ডিজিটাল মার্কেটিং এর যুগে আমরা পৌঁছে গেছি, সেই শিল্পটাকে মানুষ কি অ্যাপ্রিসিয়েট করছে? হ্যাঁ, ঠিক 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 দক্ষতার সঙ্গে অপারেট করতে পারলে এবং তার সঙ্গে যে যুগোপযোগী গল্প পরিবেশন করতে পারলে অবশ্যই পাবলিক নেবে। মানে এই যে পুতুল নাচটা, তখনকার দিনে মানুষ মানে গ্রামকে গ্রাম দেখতে আসতো, কিন্তু এখন ওই প্রচারটা বা প্রসারটা অতটা এখনো দেখতে যে আসেনি তা নয়, দূর দূর দেশ থেকেও দেখতে আসে, তবে সেটা সব জায়গায় নয়। একটা চল থাকে যেখানে যে এই মেলার বিশেষ আকর্ষণ হলো পুতুল নাচ। সেক্ষেত্রে মানুষ আগে থেকেই তাদের মানসিক একটা প্রিপারেশন থেকে যায় যে পুতুল নাচ কতদিন দেখবো। মানে পুতুল নাচটা বললেই মানুষের মনে একটা আলাদা ধারণা তৈরি হয়ে যায় যে যে সেই গতানুগতিক গল্প হয়তো পুরোনো দিনেরই গল্প, কিন্তু আবারও দেখতে পাবো, আবারও নতুন করে দেখতে পাবো, এই যে ব্যাপার। মানে আগের থেকে কি মনে হয় কমে গেছে? হ্যাঁ, অবশ্যই তো কমে গেছে। তার কারণ অনেক থাকবে, তবে মূল কারণ এটাই যে অর্থনৈতিক দিকটা। আগে যেখানে মানুষ 4 পালা 6 পালা করতে পারতো কোনো মেলায়, এখন সেখানে 2 দিন হয়। মানে যে জীবিকা নিয়ে আপনি শুরু করেছিলেন বা যাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করেছিলেন, তারা কি এখনো আছে? আমার টিমের দীর্ঘদিন ধরে যারা আছে তারাই আছে। তবে এবার কিছু মানুষ তো তাদের বয়সের সঙ্গে সঙ্গে কাজেরও শেষ হয়ে যায়, সেইভাবে চেঞ্জ হয়ে গিয়ে আবার নতুন আসে। কিভাবে আপনি শুরু করলেন এটা? মানে কিভাবে মাথায় এলো যে পুতুল নাচটা নিয়ে আমি কাজ করব? পুতুল নাচ বহু পুরনো দিন থেকেই একটা মেলার ঐতিহ্য হিসাবে আমাদের এলাকায় চলে আসতো। সেখানে বাইরের থেকে পুতুল আনতে হতো এবং বাইরের থেকে টিম এনে অভিনয় করতে হতো। এটা দেখে মনে হলো যে আমি যদি পুতুল তৈরি করতে পারি তাহলে পরে এবং আমার এলাকায় টিম তৈরি করতে পারি, তাহলে আর এই বাইরের টিমগুলোকে আনতে হবে। আপনি নিজেই শুরু করলেন পুতুল তৈরি করা? মানে এমনি ওয়ার্ক এডুকেশনের মাধ্যমে আমি কাঠের কাজ বা অন্যান্য যে কোনো যেটা সৃজনমূলক যে কাজ, সেগুলো আমি আগে এমনি করতাম বাড়িতে। ঠাকুর তৈরি থেকে কাঠের টুকরো থেকে কেটে কেটে তা থেকে কিছু বানানো, এইরকম এগুলো আগে খেয়াল ছিল আমার। সেটাকে এবার পরবর্তীকালে আমার এর সঙ্গেই পেশার সঙ্গেই যোগ করে নিলাম। তখন তো গ্রামকে গ্রাম এই পুতুল নাচ দেখতে মানুষ ছুটে আসতো, বিভিন্ন মেলা অনুষ্ঠানে প্রোগ্রামগুলোতে পুতুল নাচ হতো। মানে এখন সেই চলটা কেন মনে হচ্ছে খেয়ে হারিয়ে ফেলেছে? এখনো হয়, তবে সেটা হচ্ছে ভ্যারাইটিস পছন্দ করে মানুষ এখন। একঘেয়েমি কাটিয়ে যে 5 দিনের মেলা যখন 5 রকমের জিনিস হোক, আচ্ছা, এটা চায়। সেই জন্যই হয়তো সেখানে পুতুল নাচ একদিন থাকবে। পুতুল নাচ কি আধুনিক করা যায়? আধুনিক করতে গেলে তখন কাঠের পুতুল বা ট্র্যাডিশনাল থাকবে। আচ্ছা,
আধুনিক করা যায়, কিন্তু করতে গেলে সেটা আর ট্র্যাডিশনাল বলা যাবে না। মানে এখনো চলছে তো আপনার পুতুল হুম, নিয়ে যে নাচের জায়গাটা, মানে আপনি শুধু পুতুল নাচ নন, শ্যামপুরের বুকে যে প্রথম যে পত্রিকা, সাহিত্য পত্রিকা ভোরের আলো দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছেন এবং এখনো করে আসছেন। মানে একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাহিত্যিক, মানে এত ধারা, সাহিত্যের এত ধারা, মানে কিভাবে মেনটেন করেন? এটা চিন্তা ভাবনাটাকে ঠিক রাখতে হয়, তার সঙ্গে কিছু সামাজিক দায়বদ্ধতার ব্যাপার, যে সমাজকে কিছু দেওয়ার প্রয়োজন আছে। তা যদি না হয় তাহলে আমরা যে সুস্থ সমাজ হুম। সেটা ফিরে পাবো না। ক্রমেই সমাজে চারপাশ থেকে নানা রকমের স্বার্থপরতা থেকে, অমানবিকতা থেকে যে বিভিন্ন আম, এগুলো এসে আমাদেরকে শেষ করে দিতে চায়, সেগুলোর বিরুদ্ধে যেতে গেলে মানে ঠিক মনজ্ঞ কিছু লেখা, সে কবিতা হতে পারে, গল্প হতে পারে, প্রবন্ধ হতে পারে, যা মানুষকে মনোগ্রাহী করে তোলে, তাদের নিজেকে, মন ছুঁয়ে যায়। হ্যাঁ, মানে নিজেকে কবি বলবেন না, নাট্যকার বলবেন না, গল্পকার বলবেন? সেটা তো বলা যাবে না, সেটা বলা যাবে না এই কারণেই যে আমি শুরু আমার নাট্যকার জীবন, তারপরে গল্প, গল্পের পরেও যখন সম্পাদনার চাপ খুব বেশি হলো তখন কবিতাও আমাকেই দেখতে হলো। এইভাবে সব দিকগুলোই দেখতে হচ্ছে। না, আপনার পত্রিকাতে যারা লিখছেন আর কি, মানে এখনো যারা লিখে চলেছেন, মানে তারা নিজেদেরকে কি আপডেট করতে পেরেছে মনে হয়? কেউ কেউ পেরেছে, তবে আহ, সেরকম লোক খুব কম, হাতে গোনা। মানে কেন এটা? তো আপনি তো দীর্ঘদিন ধরে একটা পত্রিকা চালাচ্ছেন, মানে এটা কেন হচ্ছে মনে হয়? আমাদের প্রত্যেকের মধ্যে একটা এমন ভাব আছে যে আমি যা জানি এরপরে আর জানার কোনো প্রয়োজন হয় না। মানে অহংবোধটা কি চলে এসেছে? হ্যাঁ, মানে এটা কেন? একটা সাহিত্য নিয়ে যারা চর্চা করছেন তাদের মধ্যে কি এটা থাকা উচিত বলে আপনার মনে হয়? না, এটা থাকা তো উচিত নয়। এটা ছাড়াও প্রত্যেক লেখকের যেটা মনে রাখা দরকার সেটা অনেকের মধ্যে নেই, অথচ তারা শখেই হোক আর নিজের নামটাকে জাহির করবার জন্যই হোক, তারা লেখালেখির জগতে থেকে থাকে, বা এইটা নিয়েই থাকা যাবে ভালো, বেশ। এটার কোনো নেই, কোনো, তাকে কি বলবো, যেটাকে ভবিষ্যৎ। না, যেটাকে আমরা বলবো খারাপ দিক, হুম। সেই খারাপ দিক কিছু নেই, এটা তো একটা ভালো দিক। তাহলে পরে আমরা যদি এটা নিয়ে থাকি, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে অনেকে আসে, কিন্তু তাদের মধ্যে থাকার দরকার ছিল যে সার্বজনীন চিন্তা ভাবনা, যেটা দর্শন বলবো। সব লেখার মধ্যেই যদি দর্শন থাকে তাহলে পাঠক করবে কি, তার যে কোনো লেখার মধ্যে থেকেই সে নিজেকে খুঁজে পাবে, তবেই পাঠকের ভালো লাগে। আর যদি সেটা না পায়, লেখক তার নিজের মতটাকেই কেবলমাত্র জাহির করলো, এবং উদ্দেশ্যও তাদের তাই, যে আমি যেটা বুঝে ফেলেছি এটা সমাজকে বুঝিয়ে দিলেই একবারে সমাজ সংস্কারক হিসাবে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা তাদের একটা ভুল ধারণা, কারণ দর্শনের বাইরে কিছুই হয় না। যেটা আমাদের সামগ্রিক বা সার্বজনীন চিন্তা ভাবনা, সব মানুষের চিন্তা ভাবনা। একটা প্রেম কাহিনীকেই লিখতে যাব, কিন্তু প্রেম কাহিনীটা যেন যে কোনো প্রেমিক প্রেমিকার মনে দাগ কেটে যায়, মানে ছাপ ফেলে যায়। সবার জন্য হবে। এই যে সবার জন্য হতে যদি না হয়, তাহলে কিন্তু সেটা পাঠক নেবেন। তাও ক্ষণস্থায়ী, অনেক সময় হয় কি সাময়িকভাবে, এখন করোনা পিরিয়ড চলতেছে, তাহলে করোনার উপরে আমি কিছু লিখবো। এখন
কোনো একটা খেলাধুলার টাইম চলতেছে, তাহলে খেলাধুলার ওপরেই লিখবো। এইরকম কথাটাই কথা নয়। এর একটা নিজস্ব জগৎ থাকবে। সেই জগতে বিচরণ করতে গেলে আর কাউকে যে শেয়ার করার দরকার, আর কাউকে মনেই আমার যারা লেখা পড়বে হুম। তারা যেন লেখা থেকে পায় যে আমি ঠিক এটাই ভেবেছিলাম, বা এটা ভাবতে পারিনি যে এত ভালো হবে। এই যে জায়গা, মানে লেখকদের মধ্যে কি হৃদ্যতা কমে গেছে? অনেক অনেক প্রত্যেকেই দায় সারার জন্যই লেখে, আর পাঠক পড়ে, লেখক পড়েন। মানে আমি যেটা লিখলাম সেটা কেমন লেখা হলো সেটা পড়তে পারবো না। না, আমি যেটা লিখলাম আমি পড়েছি, কিন্তু আর বাকি যারা আমার সহকর্মী তারা কেউ পড়েনি। এটা কেন হচ্ছে? মানে একটা পত্রিকা আপনি চালাচ্ছেন, কিন্তু 20 জন লিখছে, কেউ পড়ছে না। 165 জনের মধ্যে 140 জন পড়ে, বাকিরা পড়েনি। এই যে বাকিরা পড়েনি, এই বাকিরা হচ্ছে নিজেরা লেখক। ওরা ভাবলো যে আমি যা লিখি তার উপরে আর ওর লেখাটা পড়ার প্রয়োজন, ও কি আমার থেকে ভালো কিছু লিখে ফেলবে? কিছুই লিখে ফেলবে। এই যে একটা মানে নিশ্চিত হয়ে যাওয়া। এবার তাতে আবার শিক্ষাগত ব্যাপারও থাকে। শিক্ষাগত ব্যাপার বলতে কি, দীর্ঘদিন ধরে কে কত বেশি দিন এই যে সাহিত্যের সঙ্গে যুক্ত, তার জ্ঞান বা অভিজ্ঞতা তত বেশি হওয়ার প্রয়োজন। কিন্তু দেখা গেল যে কেউ 5 বছর আসার পরে সে যে এখানে 25 বছর আছে, তাকে সে অ্যাভয়েড করে চলতে শুরু করে। ওরা বা আগেকার দিনের লোক, ওরা কি বলবে, কি লিখবে, বা এতদিন তো লিখতেছে, কি বা করেছি। কিন্তু আমি এই 5 বছরেই নাড়া দিয়ে দিয়েছি। সেটাও কিন্তু সে তার নিজের ওপিনিয়ন, এটা যে আমি নাড়া দিয়ে দিয়েছি। এই শ্যামপুর থেকে মানে ভালো কোনো লেখককে আমরা উঠে আসতে দেখছি না, এর কারণটা কি মনে হয়? সেটা হচ্ছে এরা পড়ে কম, সবাই পড়ে কম। একটা লেখক তখন নিজের ঠিক কি ভুল সেটা বুঝতে পারবে যদি অন্যের লেখা পড়ে। সেটাই। আর যদি অন্যের লেখা না পড়ে, তাহলে পরে সে যতটা নির্ভুল বলে নিজেকে মনে করতেছে ততটাই ভুলে ভরা আছে তার। আর যখন ভুলে ভরা থাকবে, এটা তো মানুষের সৃষ্টি, এর মধ্যে ভুল থাকবেই, থাকবে, সেটাকে এস্টাবলিশ করা যাবে, তার গ্রহণযোগ্যতা আসবে। এটা কি চলতে থাকবে মনে হয়? আমরা কি কোনো ভালো লেখক শ্যামপুর থেকে পাবো না? সবাই যে উঠে আসবে তার কোনো কথা নেই। দুজন উঠে এলে সেইটাই চূড়ান্ত লাভ। মানে এখনো উঠে আসছে না, এটাই তো একটা আসছে, ভাবার বিষয়। এখনো আসছে, আসছে না বললে ভুল হয়ে যাবে। কারণ আমরা হয়তো তাকে আবিষ্কার করতে পারিনি, কিন্তু এমন কেউ আছে যে সববার লেখা পড়ে এবং লেখা সম্পর্কে সে গবেষণা করে তার মনের মধ্যে। এগুলো করে অনেকেই, যারা করে তাদের উত্তরণ ঘটে। শ্যামপুরের এতজন পত্রিকাতে লেখালেখি করছেন, পত্রিকা চালাচ্ছেন, মানে তাদের পত্রিকাগুলোর মান কি কমে যাচ্ছে মনে হয়? মান কমে যাওয়ার পেছনে এটাই ব্যাপার যে সেই গতানুগতিকতাকেই ধরে রেখেছে সবাই। মানে আধুনিক হতে পারলাম না আমরা। আধুনিক শুধু নয়, যে সরে যাওয়া, একটু সরে যাওয়া। আমি যে জায়গায় আছি সেখান থেকে যদি এদিক সরে যাই, ওদিক সরে যাই, তাহলে পরে পাঠক আমাকে কেমন নেবে, এই জায়গাটাও তাদের হচ্ছে না। মানে এই যে এত ভালো ভালো ব্যক্তিত্বরা আছেন যারা বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করছেন, পড়াশোনা করছেন, ছাত্রছাত্রীরা এত আছে, মানে তারাও সাহিত্য পড়ছে না, মানে কি কারণ মনে হচ্ছে? সাহিত্য পড়া আর সেটাকে নিজের উপলব্ধির মধ্যে আনা, যে এটা কেন এত ভালো হলো। যদি ভালোই হয়ে থাকে কোনো লেখা, তাহলে এটা এত ভালো হলো কেন?
আমি বা এমন ভালো লিখতে পারবো নি কেন, এই মানসিকতা তার মধ্যে তৈরি হয়। কারণ সে ভাবে যে এর থেকে অনেক ভালো আমার লেখা। অনেক সময় এই ঠিক এটা ভাবা উচিত নয়, অথচ প্রায় সবাই ভাবে। বেশিরভাগই ভাবে। মানে আগামী দিন কি এর পরিবর্তন হবে বলে মনে হয় আপনার? হ্যাঁ, লেখালেখির জগৎ শ্যাম্পুর থেকে বিশেষ করে নিশ্চয়ই পরিবর্তন। যেহেতু আমরা শ্যাম্পুর নিয়ে কথা বলি, গর্ববোধ করি। হুম, শ্যাম্পুরের এত পত্রিকা বিভিন্ন ভাবে চলে। যখন এরা আরো অন্যান্য জায়গার সঙ্গে যুক্ত হবে, তখন এরা যখন দেখবে যে তাদের সঙ্গে আমাদের বেমানান হচ্ছে, তখন নিজেদেরকে তাদের মানানসই করে তোলার জন্য একটা চেষ্টা করে। আর কেবল শ্যামপুরেই যদি থাকি, তাহলে পরে বাইরের জগৎটাকে জানা যাবে। রবীন্দ্রনাথকে কেমন মনে হয়? রবীন্দ্রনাথ তো সর্বতোমুখী বটেই, সেই সঙ্গে এই যে দার্শনিক কথাটা বলেছিলাম, ওনার লেখা তো দার্শনিকতা ছাড়া তার বাইরে লেখা নেই। ওনার সকল লেখাই তো দার্শনিক। রবীন্দ্রনাথকেও তখনকার যুগে অনেক টিপ্পনী, গালমন্দ শুনতে হয়েছে। সেটা হচ্ছে আহ, সব সময়ই কেউ একজন আরেকজনকে টপকে যাক, এটা এটা মেনে নিতে পারি না, মেনে নিতে পারে। এটা সেই জন্য। কিন্তু একটু গভীরভাবে যদি ভাবা যায়, তাহলে ভাবলে দেখা যাবে যে এত সুন্দর কথা, এর বাইরে তো আর কথা হয় না। যদি একটু ভাবা যায়, তাহলে কথাটা দাঁড়াবে। শ্যামপুর কি মানে সাহিত্যের দিক থেকে ঠিকঠাক জায়গায় আছে বলে মনে হয়? না, ঠিক জায়গায় নেই। কারণ আমরা দায় সারাভাবে কাজ করি, কিন্তু প্রকৃতপক্ষে যে সামাজিক দায়বদ্ধতা, সেটা আমাদের কারোর মধ্যেই নেই বললেই মনে হয়। শ্যামপুরে এত বড় একটা কলেজ রয়েছে, এত হাই স্কুল রয়েছে, হ্যাঁ। এত বাংলার টিচার তারা সেটা সাহিত্য হচ্ছে- নিয়ে পড়াচ্ছেন। সেটা হচ্ছে নিজের ভালো লাগাকে নিয়ে লেখা হয়, নিজের মতটাকে জাহির করবার জন্য লেখা হয়। মানে শুধু কি ওইটাই? হ্যাঁ। এর বাইরেও অন্য কোনো কারণ আপনার আছে বলে মনে হচ্ছে না, যে আমরা এগোতে পারছি না কেন? এগোতে পারে। কলকাতার যারা সাহিত্যিক রয়েছে তাদের সঙ্গে কেন একই সাযুজ্যতাটা আঁকতে পারছে না, কি মনে হয়? আর কলকাতার সঙ্গে আর গ্রামের পরিবেশ পরিস্থিতির সঙ্গে তো অনেক তফাৎ। সেই জন্য গল্পও অনেক সময় আলাদা হয়ে যায়। যে আমাদের গ্রামের যে সমস্যাগুলো চোখে পড়ে, সামাজিক সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েই তো চিন্তা ভাবনা করতে হয়। আর শহরের ঠিক এই সমস্যাগুলো একটু অন্য ধরনের হয়ে যায়। মানে প্রেমেন্দ্র মিত্র বা পূর্ণেন্দু পত্রী, মানে আরো একটা পূর্ণেন্দু পত্রী কেন শ্যামপুর থেকে হয়ে ওঠেনি, কি মনে হয়? সেটাও তো পূর্ণেন্দু পত্রীও তো শ্যামপুরের মাটির থেকে উঠেছেন বটে, কিন্তু ওনার পরিবেশ তো সেই শহরের পরিবেশ। আর যদি এই শ্যামপুরের মাটিতেই হতে পারতো, তাহলে পরে পূর্ণেন্দু পত্রী না হয়ে শরৎ চট্টোপাধ্যায়। মানে আগামী দিনের ভবিষ্যৎ যারা লেখালেখি করবে তাদের উদ্দেশ্যে কি বার্তাটা দেবে না? সেটা হলো যে আমি যদি পথ তৈরি করে রেখে যাই, পরবর্তীকালে মানুষ এই পথ লক্ষ্য করে যদি চলতে চায় বা ইচ্ছে প্রকাশ করে, দু চারজন, সবাই নয়, সবাই তো হবেনি, কিন্তু দুজনও যদি উঠে আসে, তাহলে সেইটাই মনে করব যে অনেকখানি বড়, নতুন প্রজন্ম কি অনেকখানি বড় পাওয়া। মানে নতুন প্রজন্ম কি আকৃষ্ট হচ্ছে মনে হয় লেখালেখির জগতে? তারা তাদের মতো করেই হচ্ছে, কিন্তু তাদের মতো করে হতে হতেই তো পরিপক্ক হবে। এইটা হবে। মানে কি মনে হয় যে শ্যামপুরের যে পত্রিকাগুলো চলে সেই পত্রিকাগুলো কলকাতার মানুষ অ্যাপ্রিসিয়েট করবে? সেটা তো বলা যাবে না, এই কারণ যে অনেক সময়
কোনো পত্রিকার সঙ্গে যখন কম্পেয়ার হয় তখন তুলনামূলকভাবে বলা যায় যে কোনটা ভালো কোনটা মন্দ। আর যখন কেবল একটি হাতে আসে তখন উল্টে পাল্টে তাকেই দেখতে হয়, ভালো লাগলেও কি আর মন্দ লাগলেও কি। এই যে আমরা বলি না ভালো লেখা, আমি অনেক পত্রিকাগুলো পড়ে দেখি মাঝে মাঝে শ্যামপুর থেকে, যে মন ছুঁয়ে যাওয়া একটা লেখা, সেরকম আছে। লেখা পায় না। এমন আছে, এমন লেখা নিশ্চয়ই আছে। মানে সেগুলো এখন দু একজনের মনে হয়, হ্যাঁ, সেই দু একজনের। কিন্তু লিখছি আমরা 30 জন একটা পত্রিকাতে। 30 জন লিখি, কিন্তু 30 জনের মধ্যে 2 জন বেরিয়ে আসবে, 30 জনই কখনো প্রতিষ্ঠিত হতে পারবে। না, প্রতিষ্ঠিত বলছি না, যে একটা পত্রিকা লোক পছন্দ, একটা স্টুডেন্ট একটা পত্রিকা পছন্দ করবে বা সে পত্রিকাটা পড়বে, আচ্ছা, তার যদি কেন মনেই পড়বে? না লাগে, এই হ্যাঁ যে কেন পড়বে, হুম যদি না ভালো লাগে, সেটাই। যদি না তার মন কেড়ে নিতে পারে, হুম তাহলে সে পড়বে কেন? পাঠক পড়বে কেন? অনেকে যে বলে থাকে যে এখন আর পাঠক আগের মতো বই পড়ে, হ্যাঁ, বই পড়ে। পড়েনি মানেই হচ্ছে যে সেই লেখা তার কাছে পৌঁছায়নি। সে যে ভাবছে লেখাটাকে হ্যাঁ, নিয়ে, হ্যাঁ। সেই ভাবনাটা তার মনের মধ্যে গাঁথছে না, কোনো হুম। কারণে হয়তো গাঁথতে পারছে না হয়তো। আর সেটাই তো অদক্ষতা লেখকের। মানে আপনি একজন এডিটর বা সম্পাদক হিসাবে মানে এটাকে কিভাবে দেখবেন? এমন কেন এটা? এমন অনেক সময় করা যায়, কোনো একজনের লেখাকে আবার যদি রিরাইট করা যায়, মানে সম্পাদক যদি আবার লেখে। আমি প্রথম দিকে যখন সম্পাদনা করতাম তখন সব লেখাকেই আবার কপি করতাম। কপি করবার সময় যেগুলো চেঞ্জ করবার মনে হবে সমস্ত চেঞ্জ করে করেই করতাম। হুম যদি আবার রিরাইট করা হয় তাহলে তার মান অনেক উন্নত হয়ে যায়। এবং তখন যে গল্পটা শুধুই গল্প ছিল, কেউই হয়তো উল্টে পাল্টে দেখে নিয়ে বন্ধ রাখত, সে কিন্তু উল্টে পাল্টে দেখতে গিয়ে এগুলো আরে আরে এটা আমার কাছে থাক, আমি পড়বো, এটা আমি পড়বো। কারণ দুটো লেখকের হাত পড়েছে, একজন প্রথমে কাহিনীটা কোনোভাবে তৈরি করে এনেছিল, আর একজন তার মধ্যে সেই মজা তৈরি করে দিয়েছে যেটা পাঠক পাবে। কিন্তু সেটার জায়গা আমাদের দেশে খুব কম। অর্থাৎ কোনো লেখকের একটা দুটো শব্দও এদিক ওদিক করলে পরে তারা বলবে কি হলো, আমার লেখায় হস্তক্ষেপ। সেটাই। কিন্তু সে ভাবতে পারেনি যে তার লেখাটা এমন জায়গায় পৌঁছে দেবো যে সে মানুষ কিনে ফেলবে, ওই লেখাটা দিয়ে মানুষ কিনে ফেলবে। অর্থাৎ যে পড়বে সেই তার পাঠক হয়ে যাবে। মানুষ কিনে ফেলবে মানে তার পাঠক পাঠক তৈরি হবে। তৈরি হয়ে গেল। এই কথাটাই সে ভাবতে পারেনি। মানে আপনার লেখকদের সঙ্গে কি এরকম ক্ল্যাশ তৈরি হয়? যার হয় তার ক্ষেত্রে হস্তক্ষেপ করি, আর যাদের একটু হস্তক্ষেপ করলেই লেখাটার মান অনেক উন্নত হয়ে যাবে, সেগুলো অনেক সময় করতে হয়। মানে এটা নাকি মনোমালিন্য তৈরি হয়? এটা সাধারণ মানুষের হয়, কিন্তু তুমি তো জানলে যে নিখিলেশ্বর বাবুকে, নিখিলেশ্বর বাবুর বাড়িতে বসলেই এই আলোচনাটা বেশি হয় যে আপনি গল্পকে প্রাণবন্ত করেন কি। বারবার যতবার তার বাড়িতে গেছি ঘুরিয়ে ফিরিয়ে ওই প্রশ্নটাই এসছে যে আপনি একটা গল্পকে প্রাণবন্ত করে তোলেন। সে গল্পটা পাঠক পড়বেই এমন করে তুললেন কি করে? সেটাই। যে গল্পে আমি হাত লাগাবো সে গল্পটা পাঠক পড়বেই, তাহলে এই যে পড়বেই সেই জিনিসটা তৈরি করে দিলাম কি করে? আমি ওনাকে বলে বোঝাতে পারিনি যে এটা শুধু মনের ব্যাপার, এটা মন দিয়ে যে এমন কিছু কথা ওখানে লিখতে হয় যে কথাটা যে পাঠক পড়ছে সে ভাবতে পারেনি যে এত সুন্দর কথা হতে পারে। সাহিত্যের মধ্যেই ছিল। হুম এই যে জিনিসটা, এই জিনিসটা ওখানে তৈরি করে দিতে হয়।
এখন অনেকেই দেখছি যে তার 20টা 25টা বা 30টা কবিতা নিয়ে নিজেই কবিতার বই বানাচ্ছে, অথচ হুম। কবিতাগুলো মনে ঠিক লাগছে না। এটা মানে এটা হচ্ছে এটা হচ্ছে একটা অধৈর্য ব্যাপার। অধৈর্য ব্যাপার বলতে যে আমি কবি হয়ে গেলাম, আমার যখন 10টা বই বেরিয়ে গেছে তাহলে পরে আমি কবি হয়ে গেলাম, কিন্তু আমি সবার বই বের করলাম 45 বছর ধরে, আমার বই বেরোচ্ছে, আমার কোনো কবিতার বই নেই। আমি বহু লোকের বই বের করেছি কিন্তু আমার বই নেই। মানে আপনাকে কি তাহলে মনে হচ্ছে আর পাঠকরা পছন্দ করছে না বা কবিরাও পছন্দ করছে না, না, কি মনে হয়? আমি যদি ছেপে ফেলি তাহলে বোধহয় সব ফুরিয়ে যাবে, মানে আমার যা কিছু ছিল সব ফুরিয়ে গেল বোধহয়। এই জন্য ছাপার থেকে বা হাতে লেখা পড়ে। আপনি যে লেখাগুলো রেখে দিলেন, ছাপালেন না, মানে এতে তো আপনারই ক্ষতি হলো মনে হয়। হ্যাঁ, কিন্তু আমার মন বলতেছে যে ছেপে দিলেই তো ফুরিয়ে যাবে। রেখে ওটা লাভটা কি হবে? সেটা এই মানে এখনকার কবিদেরকে আপনার কি মনে হয়? এর মধ্যে অনেকে আধুনিক কবিতা যারা লেখে তারা তো ভালো লেখেই, আর ছন্দ কবিতার ক্ষেত্রে সমস্যা হয় এটাই যে তারা ঠিক শব্দ শব্দ চয়ন। পছন্দ করতে পারেনি, যার জন্যে জুলো হয়ে যায়। এই শব্দটা না দিয়ে আর একটা অন্য শব্দ এর সঙ্গে ব্যবহার করলে বোধহয় আরো জুৎসই হবে। ঠিক আছে। আপনাকে যদি বলা হয় যে শ্যামপুরের দু একজন ভালো লেখক, আপনি তো অবশ্যই আছেন, আপনি ছাড়া যদি নাম বলতে বলা হয়, মানে কাদের নাম আপনার একদম প্রথমের সারি থেকেই উঠে আসবে যে আপনিও তার লেখা পছন্দ করছেন, আবার পাঠকরাও তার লেখা পছন্দ করছেন, মানে যদি মনে হয় আর কি? এরকম তো দীর্ঘদিন ধরে যে কবিতার ক্ষেত্রে লক্ষণ রাও, আচ্ছা। লক্ষণ খাঁড়া, হুম। তারপরে এখন তো প্রণয় প্রণয় কপাট তো আর এখানে থাকেনি, উলুবেড়িয়ায় থাকে, হুম। ওরা ভালো লেখে। তা আর এখানে অসিত সাউ ভালো লেখে, আচ্ছা। কবিতা কবিতা অবশ্যই ভালো লেখে। হুম। গল্পের হাত প্রায় সবারই কাছে। সবারই কাঁচা, কেন মনে হচ্ছে কাঁচা? এটা আম, এরা জানে যে গল্পে যে রোমান্স তৈরি করতে হয় সেই রোমান্সটা তৈরি করতে অক্ষম। শুধুই একেবারেই এটা মেটারটা বসালেই তো গল্প হলো নি, সেইটাকে ভালো লাগা তৈরি করতে হবে, সেই যে ভালো লাগাটা তৈরি। তবু তো লেখা দীর্ঘ বছর হ্যাঁ, লিখে যাচ্ছে। চলবে, চলে যাবে, চিরদিনই চলে যাবে, এইভাবেই চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। আগামীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? লেখার এই মান উন্নয়ন বা শ্যামপুর থেকে ভালো পত্রিকা একটা আরো পাঠক পড়ুক, বা আপনার পত্রিকাও যদি বলা যায়, আপনার পত্রিকাও যদি কিছু আরো উন্নতি করা যায়, কি বলবেন? না, উন্নতির তো প্রয়োজন আছেই, সেটা আম, যদি না দীর্ঘদিন আমরা অনুশীলন করবার পরেও তার যদি না উত্তরণ ঘটে তাহলে যে জায়গায় আছি সেই জায়গায় তো দাঁড়িয়ে থাকা হয়ে যায়, চলা আর হবে না, পথ চলা আর হবে না। সুতরাং উত্তরণের চেষ্টায় থাকতে হবে, অনুশীলন করতে হবে, তার জন্য কেউ অনেকে করে, যারা একটু আম, শিক্ষাকে ভালোবাসে হুম। তারা অনুশীলন করে। আপনার পুতুলগুলোর সঙ্গে আপনার দীর্ঘ পথ চলা, এখনো চলছে পথ, এই পথ কি মানে কষ্টের মনে হচ্ছে না কি না, মনে এটা হচ্ছে? তো একটা আনন্দ। হয়তো একটা জায়গায় দেখলেন যে 2-3 জন দর্শক বসে আছে, না, তবু আপনাকে একটা 2 ঘন্টার পালা করতে না, হচ্ছে। এমন ঘটনা আমার এটা ঘটবে, আমার ক্ষেত্রে এমন ঘটনা ঘটবে। ঘটবে না বলছেন? কেন এই কনফিডেন্সটা আছে? সেটা হলো যে নাটক শুরু যদি করতে, যখন আমরা নাটক শুরু করব তার আগে তো পরিবেশটা দরকার হবে। হুম। সেই পরিবেশটা যত যেমনই হোক না কেন, যদি আমরা দক্ষতার সঙ্গে পরিবেশন করতে পারি তাহলে পরে রাস্তা থেকেও লোক ছুটে আসে আচ্ছা। যে ওখানে কি হচ্ছে ওটা দেখি। সেটাই দেখে।
আর এসে দাঁড়িয়ে গেলে পরে তাহলে তাকে শেষ দেখে যেতে হবে। চলতে থাকুক আপনার পুতুল নিয়ে, পুতুলের ইতিকথা, এবং আপনার লেখালেখির জগৎ আরো উন্নতি হোক। থ্যাংক ইউ। ধন্যবাদ। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।